এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস অনলাইন আর আমি আপনাদের সঙ্গে সব্যসাচী। আজকের এক্সপ্রেস অনলাইন আমরা যেমন এর আগেও আপনাদের সঙ্গে আলোচনা করেছি, গোটা রাজ্য, শুধু রাজ্য বললে আজ ভুল হবে, গোটা দেশ আজ এমন এক আন্দোলনের সাথে জুড়ে গেছে। না, এ কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয়, এ রাজনৈতিক দলের আন্দোলন নেই, স্বতঃস্ফূর্ত সাধারণ মানুষ, তাদের আন্দোলন। তারা বলছে হচ্ছেটা কি বাংলায়? শুধু দেশের মানুষ না, বিদেশ থেকে, বিভিন্ন দেশের থেকে মানুষজন যারা সেখানে ভারতীয়রা বসবাস করছে, তারা বলছে তারা কলকাতার পাশে রয়েছে। নির্ভয়ার সময়তেও আমরা এইভাবে মানুষকে পাইনি, মানুষকে সংঘবদ্ধ হতে দেখিনি, কিন্তু আজ মানুষ সংঘবদ্ধ হয়েছে একটাই, আই ওয়ান্ট জাস্টিস। বিচার চাই, কিন্তু বিচার, প্রথম কথা হচ্ছে যে বিচারটা করবেটাকে। এই যে বিচার চাওয়া হচ্ছে, কে বিচার করবে বাংলার? যিনি বিচারের জায়গায় বসে আছেন, যিনি প্রশাসক, রাজ্যের প্রশাসক মন্ডলীর প্রধান, তিনি রাস্তায় নেমেছেন। এটা একটা কেমন যেন, আমি আপনাদের হয়তো আপনারা দেখছেন, তার পাশে পাশে অনেকে হাঁটছে। আমাদের কাছে লজ্জার বিষয় যে এই আরজিকরের কাণ্ড নিয়ে, আরজিকরের বাংলা থেকে 11 জন মহিলা এমপি যারা সংসদে বসে আছেন, অন্যদের নিয়ে বড় বড় কথা বলেন, তাদের মুখ থেকে আরজিকর নিয়ে একটা শব্দ বেরোয়নি। এরা কি করবে? কি বলছে এরা? এদের বলার কোনো জায়গা নেই, এদের কাছে কোনো ভাষা নেই। এরা সব কিছু যেন রাজনৈতিক একদম মানে কি বলবো, ক্রিম লাগানো হয়ে আছে সমস্ত কিছুতে। সত্যি কথা বললে বলা যাবে না। আমরা দেখলাম সত্যি কথা বলার ফল শান্তনু সেন, ডক্টর শান্তনু সেন, তিনি হাতে নাতে পেলেন। তো এই যে পরিস্থিতি, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তিনি বিচারের জন্য রাস্তায় নেমেছেন, তিনি বিচার চাইছেন। কার কাছে বিচার চাইছেন? সাধারণ মানুষ বিচার করবে, না কিছু করতে হবে, কিছু বলতে হবে, মানুষের মুখটাকে অন্যদিকে কনভার্ট করতে হবে, ঘোরাতে হবে? আরজিকর থেকে মানুষকে অন্যদিকে ঘোরানোর প্রচেষ্টা নয় তো? তার কারণ হচ্ছে কার পদত্যাগের দাবিতে রাস্তায়? কে বিচার করবে? প্রথম দিন থেকে আজ পর্যন্ত শুধু বিচারের কথা বলা হচ্ছে। প্রথম দিনে রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি তার জায়গা থেকে কি করে বলেন ফাঁসি চাই, বলে দিলেন, বলতে হয়। কেউ এনকাউন্টারের কথা বলে দিলেন, বলতে হবে। রাজনৈতিক ফায়দা নিতে হবে, কিন্তু যার ঘরের মেয়েটি চলে গেল, বলছেন সমবেদনার কথা। কিসের সমবেদনা? শুধু সমবেদনা জানালে হবে? আর একটা টাকা বেঁধে দিয়েছেন, এই টাকাটা দিতে হবে, আর কিছু ভাবতে হবে না? আমি আমার জায়গা থেকে ব্যক্তিগত প্রশ্ন করছি এটা, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি রাস্তায় নেমেছেন কিসের জন্য? কোন দাবিতে? বিচারের দাবিতে। বিচারের দাবিতেই যদি হয় তাহলে বলুন নিউট্রাল হয়ে বিচার করতে, পুলিশকে বলুন, আপনি পুলিশ মন্ত্রী। আজকে দেখা গেল বিনীত গোয়েল, তিনি পুলিশে 14 তারিখ রাতে আরজিকরের হামলার ঘটনার তিনি সরাসরি নিজের জায়গা থেকে পুলিশের গাফিলতির কথা স্বীকার করেছেন।
আজ 16 তারিখ সন্ধ্যাবেলায় তিনি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানান যে পুলিশের গাফিলতি ছিল। পুলিশ সেদিন দর্শকের ভূমিকা পালন করেছিল। পুলিশের এখন ভূমিকাটা সত্যি করে দর্শকের ভূমিকাই হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে তার তো কিছু করার নেই। তার কারণ হচ্ছে যে তার যেখানে টিকি বাঁধা আছে তারা তাদের মতন করে যখন চাইবে তখন টানবে, আর যখনই টানবে, আপনারা ছোটবেলায় আমরা পুতুল খেলা দেখেছিলাম, দেখেছেন তো? ঠিক পুতুল খেলার মতন আঙুলের মধ্যে পুতুলের দড়িগুলো বাঁধা আছে। যে আঙুলটা টানবে সেই আঙুলের পুকুলে কোথাও হাত বাঁধা আছে, কোথাও পা বাঁধা আছে, কোথাও মাথা বাঁধা আছে। পুলিশের অবস্থাও আজ ঠিক ওই পুতুল নাচের মতো। ওপরতলার বাবুরা রাজনৈতিক নেতাদের অঙ্গুলি হিলনে পুলিশ পুতুল নাচের মতন নাচছে, এটা খুব পরিষ্কার। আর তার শিকার হচ্ছে কারা? আমার আপনার অতি সাধারণ ঘরের মেয়েরা, ভাইরা। পুলিশের জায়গা থেকে পুলিশ যেন একদম একদম নীরব দর্শক। পুলিশ চাইলে কি পারে না, আবার পুলিশ না চাইলে কি হয়, সদিচ্ছার অভাব থাকলে কি হয়, তার সম্পূর্ণ জায়গাটা আমরা আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। অনেক অনেক প্রশ্ন চারিদিকে। আমরা প্রতিবাদ যেভাবে দেখছি, গত পরশুদিন 14 তারিখ রাত্রে মেয়েরা যেভাবে রাস্তা দখল করলো, রাত্রে বেলায় সবাই বিভিন্ন জায়গায়, বিভিন্ন মানে রাজ্য দেশ থেকে আরম্ভ করে প্রত্যেকটা জেলায়, শহর, সবাই কিসের জন্য? অনেকে হয়তো এটাকে ভালোভাবে নিতে পারছেন না। আসলে নিতে পারছেন না নয়, তিনি বুঝতে পারছেন হয়তো যে তার এই যে আন্দোলন, এই গণ আন্দোলন, কোনো রাজনৈতিক ছত্রছায়ায় না হওয়া এই আন্দোলন হয়তো তার চেয়ারটা হয়তো টেনে নেবে। তাই তিনি বলছেন এখানে তিনি রাম বাম সবাইকে দেখতে পাচ্ছেন। কিন্তু রাম বামের তো কথা নয়, কথাটা হচ্ছে মানুষের ন্যায্য প্রাপ্য সে কিভাবে পাবে, তার লড়াই। আর এই লড়াই পেতে গিয়ে, এই লড়াইকে আরো আগে নিয়ে যেতে গিয়ে আমাদের ভাইয়েরা, আমাদের ছোট ছোট বোনেরা তারা দীর্ঘদিন ধরে এই লড়াইটাকে চালিয়ে যাচ্ছে। আজকেও তারা দাঁড়িয়ে আছে, তারা তাদের জায়গায় কঠোর সিদ্ধান্ত নিয়ে বসেছেন যে তাদের জাস্টিস চাই, তাদের সহপাঠীর জাস্টিস চাই, তাদের বোনের জাস্টিস চাই, কারো দিদির জাস্টিস চাই। কিন্তু জাস্টিস যিনি দেবেন, ওই যে বললাম, তিনি নিজে রাস্তায় ঘোরাফেরা করছেন। কিছু তো করতে হবে। যখন দেখছেন সবাই সমস্ত কিছু, হয়তো আমরা দেখছি শিল্পীরা পর্যন্ত তাদিকেও ধরে রাখতে পারছেন না, যাদিকে ধরে রাখার চেষ্টা করছেন তারাও যেন হাত ফসকে হাতের বালির মতন করে বেরিয়ে চলে যাচ্ছে। কি করবেন? কিছু করার তো নেই। তার কারণ হচ্ছে যে আপনি পারছেন না লোকগুলোকে জাস্টিস দিতে। আপনি মহিলা মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনার উচিত এই যে যারা প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন তারা পড়ে আছে সাধারণ মানুষের জন্য, এই যে সব তাদের কথা কে ভাববে? আপনি যদি ঠিকঠাক না ভাবেন তাদের কথা, সময় মতন তাদের কাজ করতে দিতে হবে। যারা যেখানে যে দায়িত্ব আছে তাদেরকে সেই দায়িত্বের কাজ করতে হবে, তবে না কাজ হবে। কিন্তু সবাইকে দিয়ে যদি বলেন সব করিয়ে নেবো, তাহলে তো কাজের কাজ কিছু হবে না। আজ যদি আমরা কথা বলি, গোটা রাজ্য আজ অশান্ত। আপনি বলছেন মঞ্চ থেকে আপনার চেয়ারের লোভ নেই। হ্যাঁ, আমরা জানি আপনার চেয়ারের লোভ নেই, কিন্তু চেয়ারের লোভটাই তো বড় কথা নয়। দেশের শান্তি, রাজ্যের শান্তি, রাজ্যের প্রত্যেকটা মানুষ। আপনি আমার রাজ্যের অভিভাবক। রাজ্যের অভিভাবকের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা তার যারা নিচে রয়েছে তাদের সবার সুরক্ষা দেওয়ার কথা। আপনি কি আদৌ পাচ্ছেন? আপনি যদি সেটা পারতেন, তাহলে গত পরশুদিন বর্ধমানের নওদা গ্রামের একটি 25 বছরের কিশোরী, তাকে খুন হতে হতো না। গলা কেটে তার সবজি বনে তাকে পড়ে থাকতে দেখা গেল। কি অপরাধ তার?
সে বর্ধমান ইউনিভার্সিটিতে 2023 সালে ভর্তি হন ফিলোসফি নিয়ে। তারপর একটা ভালো চাকরি পায় একটি বেসরকারি সংস্থায়, ফিরে চলে যায় ব্যাঙ্গালোর। গত সোমবার সে বাড়ি ফিরেছে। সোমবার বাড়ি ফিরে কি হলো, আমি মাননীয় মুখ্যমন্ত্রী আজকে কি বলছেন সেটা আপনাদের সামনে তুলে ধরছি, একটু দেখুন। মিছিল সংগঠিত করবেন দোষীদের ফাঁসির দাবিতে এবং বাম রাম চক্রান্তের বিরুদ্ধে। আর একটা কথা মনে রাখবেন, যেটা সত্য সত্য উদ্ঘাটিত হোক, কিন্তু অসত্য ঘটনা নিয়ে কেউ ফেক ভিডিও তৈরি করে অসত্য সংবাদ দিয়ে মানুষের মনকে উত্তেজিত করে দিচ্ছে, আসল শক্তি জানবার জন্য নয়। ফাঁসি চাই, রবিবারের মধ্যে সিবিআই কে বিচার কমপ্লিট করতে হবে। আমাদের টার্গেট দিয়েছিল রবিবার, 17-18 আমাদের প্রোগ্রাম দেয়া আছে। ফাঁসি চাই এই দাবিতে 17 প্রোগ্রাম 2 থেকে 4টে, 18 তারিখে প্রোগ্রাম ধর্ণা 10টা থেকে 6টা, 19 তারিখে রাখি বন্ধন। ভাই বোনেরা শপথ নেবে রাখি বন্ধনের মধ্যে দিয়ে বাংলার সম্মান রক্ষা করব, বাংলার নামে বদনাম করতে দেব না, বাংলাকে অসম্মান করতে দেব না। আর ভাই বোনেরা রাখি বন্ধন করে বললেন, একটা বোনের গায়ে কেউ হাত দিলে আমার শত সহস্র ভাইরা আছে তারা এগিয়ে আসবে, আমার শত সহস্র বোনেরা আছে তারা এগিয়ে আসবে। রাখি বন্ধন, উনি বলছেন রাজ্যের মানুষকে অপমান করা হচ্ছে, রাজ্যের মানুষকে ছোট করা হচ্ছে, রাজ্যকে বিভিন্ন জায়গায় ছোট করে দেওয়া হচ্ছে। কে ছোট করছে? কে কারা গিয়ে পরে এই ছোট করার কাজটা কারা করছে? বাইরে থেকে কোনো শক্তি এসেছে? মঙ্গল গ্রহ থেকে কেউ এসেছে? এটার দায়িত্ব তো আপনার। আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী এবং আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনার কাছ থেকে যদি এটা আশা করি তাহলে ভাবতে পারছেন কি হচ্ছে? আপনি বলছেন ভাইদের জন্য বোনেরা এগিয়ে আসবে, বোনেদের রক্ষা করার জন্য ভাইরা এগিয়ে আসবে। রাখি পরান, রাখির দিনে একটা শপথ নিন। কিসের শপথ? কোন শপথ? শপথ তো প্রত্যেকটা মুহূর্ত আমরা নিচ্ছি, কিন্তু সেই শপথের মান থাকছে কি? যাই হোক, আমার আজকের বিষয় ডাক্তার কি বলছেন, এবং এই ডাক্তার কি বলছেন এই বিষয়ে আলোচনাতে যাব। আমার অতিথির সঙ্গে আপনাদের পরিচয় করাবো। তার আগে আমি ডক্টর নবারুণ ব্যানার্জির সঙ্গে এই বিষয়ে কথা বলেছিলাম। তিনি কি ভাবছেন আমরা একটু শুনে নিই। আরজিগড়ে যে ঘটনাটা ঘটেছে সেটাকে নিন্দা করার মতো কোনো মুখের ভাষা আমার একজন সাধারণ মানুষ হিসেবে নেই, শিক্ষিত মানুষ হিসেবে নেই, ডাক্তার হিসেবে তো নেই। আমরা যারা ডাক্তারি করি আমাদের কাছে হাসপাতালটাই আমাদের ঘর। স্পেশালি যারা জুনিয়র ডাক্তাররা, পিজিটিরা, তারা 24 ঘন্টা হাসপাতালে পড়ে থেকেই তারা শেখেন। তারা যতটা সময় ডাক্তাররা বাড়িতে কাটায় তার চেয়ে বেশি সময়টা হাসপাতালেই কাটায়। হাসপাতালটাই তাদের ফার্স্ট হোম, তাদের সেই হাসপাতাল ক্যাম্পাসই তাদের সবচেয়ে সিকিউর জায়গা। এবং আমরা যারা ডাক্তারি পড়ি, ধরুন 18 বছর বয়স থেকে 30-31 বছর বয়সে পাস করে বেরোনো, এই যে গোল্ডেন পিরিয়ড অফ আওয়ার টাইম, আমাদের জীবনে যেটা সবচেয়ে সুন্দর সময়, যে সময় অন্যান্য স্ট্রিমের ছেলেমেয়েরা তারা হ্যাপি লাইফ লিড করে, আনন্দ থাকে, আমরা কিন্তু 24 ঘন্টা বইপত্র, হাসপাতাল তাই নিয়েই পড়ে থাকি। সে হাসপাতালের দুর্গন্ধে বললাম তো মানুষ টিকতে পারে না, কিন্তু আমরা তো তাতে অভ্যস্ত হয়ে যাই, আমাদের ওগুলো গায়ে লাগে না, আমরা ওখানেই থাকি, বসি, খাই, ঘুমাই।
সেই হাসপাতালে যদি ডাক্তাররা, স্পেশালি এরকম জুনিয়র ডাক্তাররা যারা 24 ঘন্টা তারা সার্ভিস দেয় বলে আমাদের হেলথ সিস্টেমটা চলছে, গভর্নমেন্ট হেলথ সিস্টেম চলছে কিসের ওপর? আজকে এই যে বন্ধ আছে 7 দিন 10 দিন 15 দিন, তাতেই তো বোঝা যাচ্ছে যে কি ডার্থ অফ ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে এই জুনিয়র ডাক্তাররা তারা সার্ভিস দেয়। সেইখানে যদি তারা সার্ভিসের নিরাপত্তা না পায়, সেখানে যদি একটা এরকম নৃশংস ঘটনা ঘটে, তো সেটাকে কি বলবো আমরা? এবং প্রবলেমটা কি, আজকে হয়ে গেল তাকে আমি ফাঁসি দেবো, আমি এনকাউন্টার করব, এগুলো মুখে বলা, চিৎকার করা অনেক সহজ। এইটা তো হাসপাতালে একটা সিকিউর পরিবেশ, নিরাপদ পরিবেশ ডাক্তারদের কাজ করার জন্য এটা দিতে হবে, অ্যাটের্নি কস্ট দিতে হবে, না হলে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে। আপনি একজন ভিআইপির জন্য 100টা পুলিশ ছুটবে আর হাসপাতালের অরক্ষিত হয়ে পড়ে থাকবে, তো ন্যাচারালি এই অবস্থা হবে। এটা বুঝতে হবে যে সোসাইটি প্রাইমারি প্রোটেকশনটা কাদের দেবে। সোসাইটি প্রাইমারি প্রোটেকশনটা হসপিটালকে দেবে না, তাহলে গরিব মানুষরা যাবে কোথায়? গভর্নমেন্ট হসপিটালে যদি জুনিয়র ডাক্তাররা প্রোটেক্টেড না হয়। ডক্টর নবারুণ ব্যানার্জি তার মতামত, তিনি কি ভাবছেন, তিনি তার মতন করে তিনি বলেছেন। আমরা এই বিষয়ে ডাক্তার কি বলছে, এই যে বিষয় আমাদের আজকে, তাতে আমার আজকে যিনি অতিথি, আমি অনেকক্ষণ থেকে একাই আপনাদের সঙ্গে বুকে যাচ্ছি, কিন্তু অতিথির কথা সামনে নিয়ে আসিনি। এবার আমি আপনাদের সঙ্গে অতিথির পরিচয় করে দিই। তিনি হচ্ছেন ডক্টর তানিয়া মুখার্জি। দিদি, স্বাগত আমাদের অনুষ্ঠান। নমস্কার, আমি ডক্টর তানিয়া মুখার্জি। আমি ইএনটি অ্যান্ড হেডনেক সার্জন। আমি দুর্গাপুরে আছি লাস্ট 6 বছর, অ্যান্ড আমার পিজিশিপ মানে যেখান থেকে আমি পড়াশোনা করেছি, আমি এমএস ইএনটি করেছি, দ্যাট ওয়াজ আরজি কর। একদম। অ্যান্ড আজকে আরজি করেরই ইট ইজ ইন লাইমলাইট, নট ফর আ পজিটিভ রিজন বাট ফর আ very 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 negative reason. A lady doctor, she was on duty gang raped, and সেটাতে আজকে exactly 1 সপ্তাহ হয়ে গেল। তো I got the opportunity to talk on this issue. বলুন কোথা দিয়ে শুরু করব? একদম শুরু হচ্ছে যে জায়গায়, মানে শুরু কথা নয়, শুরু তো ধরুন হয়েই আছে। আজ 7 দিন ধরে বিভিন্ন জায়গায় আপনারা যারা ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত আছেন এবং যারা স্টুডেন্ট, যারা এখনো পর্যন্ত আছে, তারা তাদের লড়াই করে যাচ্ছে। এবং এই লড়াইটা শুধু তাদের একার লড়াই নয়, এটা গোটা রাজ্যের মানুষের লড়াই, এটা সারা দেশের মানুষের লড়াই। তার কারণ হচ্ছে যে একজন ডাক্তার, সে তার জীবনের একটা সময় এমন, আমি এটা একটু আগে নবারুণবাবু যেটা বলছিলেন, যে অন্য কোনো পড়াশোনা করার পর তার কাছে লাইফটাকে অন্যভাবে এনজয় করার একটা সুযোগ থাকে। আমি বলি আপনাকে যে একটা মেডিকেল স্টুডেন্ট জবের থেকে সে ডাক্তারি পেয়েছে, মানে আমি আমার কথাই বলি যে জুন মাসের কোনো একটা দিনে রেজাল্ট আসলো যে আমি খুব ভালো র্যাঙ্ক করেছি, আমি এবার এমবিবিএস পড়বো। জানেন তো, মানে কলেজের ফার্স্ট ডে থেকে আমার সেই আনন্দটা অ্যাকচুয়ালি চলে গেছিল, বিকজ আই ওয়াজ ইনটু বুকস অ্যান্ড আই ওয়াজ ইনটু, আমাদের তখন সিস্টেম ছিল, জানি না এখন আছে কি না, উইকলি টেস্ট হতো, মান্থলি টেস্ট হতো, 6 মান্থলি সেমেস্টার্স হতো। তো সব জিনিসের মধ্যে আমি যেটা বলতে চাইছি যে এই যে আনন্দ যে আমি ডক্টর হব, এটা বোধহয় আমি এনজয় করেছিলাম ওই আমার রেজাল্ট থেকে ফার্স্ট ডে অফ জয়নিং অবধি। আর সেই দিন থেকে আজ অবধি আমি কিন্তু এটাকে এনজয় করি যে আই এম আ ডক্টর, বাট আমি যা হার্ডশিপ করি, অ্যান্ড স্পেশালি বিং আ লেডি, আমাকে যা হার্ডশিপ করতে হয়, আই উইল সে দ্যাট আই এম আ সুপার হিউম্যান। মানে এই যে একটা সময় ডক্টরসদেরকে বলা হতো যে এরা গড অ্যান্ড অল দ্যাট, আমি সেটা জানি না, কিন্তু পরিশ্রম অফ আ ডক্টর অ্যান্ড স্পেশালি আ লেডি ডক্টর ইজ ইনসারমাউন্টেবল। মানে আমি আমার কথা বলছি না, ইট অ্যাপ্লাইজ টু অল দ্য লেডিজ, নট অনলি দ্য ডক্টরস, দ্য নার্সিং স্টাফস। হাসপাতালে বা হেলথ কেয়ারের সাথে যারা যুক্ত, এভরিবডি গোজ থ্রু so much strain, so much workload in West Bengal, in India, because ekhane doctor is to patient ratio is very less ekhon obdi,
তো এই ডেলি হার্ডশিপসগুলোই অনেক বেশি, যেটা অন্য কোনো প্রফেশনে, মানে আমি ডাক্তারিটাকে আর জাস্ট একটা আর্মি মানে ডিফেন্সের সাথে কম্পেয়ার করতে পারি, কিন্তু তাদেরও একটা পিস টাইম থাকে, আমাদের কিন্তু সেটা নেই। অ্যান্ড ইট ইজ আ হার্ড ফ্যাক্ট। আমি এটাকে বাড়িয়েও বলছি না, আর আমি এটাকে এক্সাগারেট করছি না একদম। কিন্তু আমি যেটা, সেটা হচ্ছে যে আমার যেটা জানার, সেটা হচ্ছে আপনি আরজি কর থেকে পাশ করেছেন, বহু সময় আরজি করে কাটিয়েছেন। আমি যখন Yes. গত এর আগের একটা এপিসোড করছিলাম, তখন আমি আপনার একটা ছোট্ট ইন্টারভিউ এর মধ্যে ছিলাম, Yes, এবং আপনি yes. সেখানে যেখানে এই আরজি করে যে দুর্ঘটনাটি যেখানে ঘটেছে, মানে ক্রিয়েট হয়েছে যেখানে, সেখানেও আপনি বহু সময় কাটিয়েছেন। আমি বহু সময় কাটিয়েছি। ইয়েস। আজকের জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে, একজন মানে কি পরিস্থিতি গোটা আরজিকরকে কেন্দ্র করে? শুধু আরজিকর করলে ভুল হবে। আমি গতকাল দেখছিলাম কলকাতার আরেকটি সরকারি হাসপাতাল, দাঁতের হাসপাতাল, সেখানকার এক ডাক্তার ডক্টর বারিন রায়, যিনি ভিভিআইপিদের ট্রিটমেন্ট করেন, তাকে তার এক জুনিয়র ডাক্তার মানে যাচ্ছে তাইভাবে কথা বলছেন। তো মানে এই যে ডাক্তারদের নিজেদের মধ্যে একটা জায়গা তৈরি হয়ে আছে, এবং বিভিন্ন যারা বড় বড় কেউকেটা যারা নিজেরা বিভিন্ন জায়গায় রয়েছেন আর কি, দেখা যাচ্ছে এই যে ধরুন এই যিনি প্রেসিডেন্ট ছিলেন সন্দীপবাবু, এখন দেখা যাচ্ছে যে তিনি, মানে এখন বললে ভুল হবে, তার আসার পর থেকে তিনি বিভিন্ন রকম অভিযোগে অভিযুক্ত, অথচ তার উপর মানে যারাই অভিযুক্ত আর কি, তাদের মাথার উপরে একটা আলাদা করে আস্তরণ রাখাই থাকছে। আস্তরণ ছাড়া তো পসিবল নয়। মানে আপনি যদি একটু পোর্টফোলিওটা দেখেন, মানে তার কি যোগ্যতা আছে আরজি করের প্রিন্সিপাল হওয়ার, একটু দেখতে হবে, একটু ফলো করতে হবে, একটু পেছনে যেতে হবে। যে মানে আমার সময় যারা প্রিন্সিপাল ছিলেন, they had the necessary qualification, they had the necessary experience to run a hospital, but এখন যা জানা যাচ্ছে আমি তো ম্যাচ করাতে পারছি না। আর তাছাড়া যখন আমি আপনাকে লাস্ট টাইম আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম, সেটা 14-15 অগস্টের আগে দিয়েছিলাম। এখন তো আমার আর কিছু বলার নেই। একটা সাইলেন্ট প্রোটেস্ট চলছিল, তার মধ্যে থেকে 30 জন আর ছেলে মেয়ে সব এসে তারা ভাঙচুর শুরু করে। আমি আরজি করের সেন্টিমিটার বাই সেন্টিমিটার চিনি। আমার 3টে বছর আমি ওখানেই থাকতাম, ইট ওয়াজ মাই হোম। শুনছি যে তারা 3rd ফ্লোর আর 3 তলাতে গুলিয়ে ফেলেছে বলে তারা আমার ডিপার্টমেন্ট ভেঙে চলে গেছে। দে থট যে এটা রেসপিরেটরি মেডিসিন, বিকজ মাই ডিপার্টমেন্ট ইজ ইন 2nd ফ্লোর, দ্যাট ইজ 3 তলা, and respiratory medicine is 3rd floor. So they are all uneducated people, they don't know the difference between 3 tola and 3rd floor, and they totally dismantled my department. And target কি ছিল যে এভিডেন্স যাতে সিবিআই না পায়। একদম একদম এই প্রশ্নটাই আমারও মনে অনেকক্ষণ থেকে আছে আর কি, যে তারা যদি এটাকেই মনে করে থাকতো। তার কারণ হচ্ছে যে যারা প্রতিবাদ করতে সেদিন রাত্রে রাস্তায় নেমেছিল, তাদের উদ্দেশ্য কখনো প্রোটেস্ট করা ডাক্তাররা হতে পারে না, তাদের উদ্দেশ্য কখনো হসপিটালের ভেতরে গিয়ে ভাঙচুর করা হতে পারে না। তারা ওই হসপিটালের যে জিনিসপত্র, ওরা তো কোনো রকম এই ঘটনার সঙ্গে দায়ী নয়। একদম একদম। যারা প্রোটেস্ট করছে ওই ডাক্তাররা তো বা ওই ছাত্ররা তো এটার সঙ্গে যুক্ত নয়। তাহলে এই ভাঙচুরের জন্য কারা পাঠিয়েছিল? এখন হয়তো রাজনৈতিক এর নানান রকমের রং লাগবে, কিছু ভালো ছেলেও এর মধ্যে, মানে কারণ আমরা দেখেছি গমের সঙ্গে জ পর্যন্ত পেশা যায়, এরকম এটাও এখন হচ্ছে বা হবে। কিন্তু এত কিছুর মধ্যে থেকেও সেটা হচ্ছে যে পুলিশ তার ভূমিকাটা থেকে সেই দিন যদি ওই নার্সরা, ওই ডাক্তাররা যদি পুলিশকে সাহায্য না করতো, ওটাকে সাহায্য বলে না, তাহলে তো তাদেরই তো খুঁজে পাওয়া যেত না। একদম
মানে আমরা বাংলায় বিগত 2011 থেকে পালা বদলের পর থেকে পুলিশকে লুকাতে, টেবিলের নিচে লুকাতে দেখেছি, বহু জায়গায় লুকাতে দেখেছি। তাই বলছি ওটা সাহায্য নয়। এবারেও পুলিশকে কম্বলের তলায় বাথরুমে চলে যেতে দেখা গেল। আরেকটা তার থেকে বড় প্রশ্ন যে ফোর্স কোথায় ছিল। আমি তো যা জানি যে যখন একটা প্রোটেস্ট হয় তখন পুলিশ সেখানে থাকে for the safeguarding the protesters and to maintain the কি বলবো মানে যাতে কোনো রকম কোনো কিছু ভায়োলেন্স না হয়ে যেতে পারে। তো where was the police? Why there was so little police? Okay, and মানে যেখানে ওখানে I was not physically present, কিন্তু ওখানে আমার জুনিয়র্সরা ছিল, সিস্টার দিদিরা ছিল যারা আমার সময়ও ছিল, তাদের বক্তব্য শোনার পরে জানা গেল যে দেয়ার ওয়াজ এ লামসাম দেখানোর জন্য যে হ্যাঁ পুলিশ আছে। একটা 30 জনের মব, আপনি টিভিতে দেখেছেন দ্য ওয়ে দে ওয়্যার অ্যাম্বুশিং দ্য প্রপার্টি অফ দ্য গভর্নমেন্ট। মানে সেটা কোনো নর্মাল মানুষের জন্যে বা ইভেন প্রোটেস্টারের জন্য পসিবল নয়। অ্যান্ড উই আর বেঙ্গলি, আমাদের একটু কর্টেক্স আছে, আমরা পুরো জিনিসটা দেখে বুঝতে পারছি যে কি চলছে। আমার কথা হচ্ছে যে গ্যাংরেপ তো ডক্টর সুবর্ণ গোস্বামী বলে দিলেন, একদম গ্যাংরেপ প্রুফ কি করে হবে? যারা দোষী তারা কি করে যেটাকে বলে পানিশমেন্ট পাবে, এইটা নিয়ে কি চলছে? শুধু তাই নয়, মানে এখানে যেটা জানা যাচ্ছে যে দেয়ার ওয়াজ আ স্টোরি বিহাইন্ড। এটা সিম্পল সেই রাতের ঘটনা একদমই নয়, এটা 9th অগস্টের ঘটনা নয়, এটা তার পেছনে একটা স্টোরি আছে। সো এই স্টোরিটার জন্যে মানে প্রথমেই মানে যে ডিসিজড আর কি, তার বাবা মায়ের কাছে খবর যায় যে সুইসাইড হয়েছে। কেন এই খবরটা গেল? আপনার মেয়ে ঠিক নেই, আপনারা চলে আসুন, এটা বলা যেত। ওয়াই সুইসাইড? বিকজ আমরা বলি যে ইনোসেন্ট টিল প্রুভড গিলটি। তো সুইসাইডটা কি করে কেউ ফোনে বলে দিল? যখন বাবা মা আসলো তখন দে ওয়্যার বার্ড টু সি দ্য বডি, ঠিক আছে, অ্যাকসেপ্টেড, বিকজ পুলিশ নিজের কাজ করছিল। বাট তারপরে আরেকটা হচ্ছে যে পরের দিনই সকালে একজন এসে বলে দিল যে আমি করেছি। পোস্টমর্টেম রিপোর্ট কিছুতে সামনে আসছিল না, পেন্সিলে লেখা পিএম রিপোর্ট আসছে। ফাইনালি ডক্টর সুবর্ণ গোস্বামী যখন বললেন এই ব্যাপার, তখন আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা। এখন আমরা রেট্রোস্পেক্টে গিয়ে সব কিছু বুঝতে পারছি। এবারে হোয়াট ইজ বিং ডান টু সেফগার্ড এই যে সেদিনের যে প্রটেস্ট, মানে সেদিনের যে অ্যাটাকটা হলো, এখন সবাই জানে যে অ্যাটাকটা ভুল জায়গায় হয়েছে। সো আর একটা অ্যাটাক উই আর এক্সপেক্টিং। সো ওটার জন্য কি করা হয়েছে? আজকে আমি মার্চ করতে নেমে পড়লাম, কালকে আমি একটা প্রোটেস্ট করছি, এগুলো করে ফাইনালি আমি জানি এগুলো করেও অনেক কিছু হয়, বাট সার্টেন স্টেপস আর টু বি টেকেন। আমরা ডক্টর হিসেবে মানে আমি সবসময় যেটা বলবো টু দ্য লেডি ডক্টরস, যে তুমি নিজের সেফটি নিজে বুঝবে। মানে আমি আমার কথা বলছি যে মানে আমার যিনি গাইড ছিলেন উনি আমাকে সবসময় টু বি স্মার্ট হতে শিখিয়েছেন। কিন্তু আমি অন্য ডিপার্টমেন্টে শুনেছি যে যখন তারা বলতে গেছে যে স্যার আমাদের ডক্টরস রুমে লক নেই, তখন তাদেরকে তাদের স্যার বলেছে যে ডক্টরের কোনো কি বলে জেন্ডার হয় না। সো সে যে এই কথাটা বলেছিল সে এখন কোথায়? কারণ এইখানে পুরো জিনিসটা হলো বিকজ দ্য লক ওয়াজ নট দেয়ার। অ্যান্ড অফকোর্স অন্য দিক থেকে বাইপাসও ছিল যেখান থেকে মিসক্রিয়েন্টসরা ঢুকেছিল। তো মানে দিস লেডি, মানে ও, আমি এইটুকু জানি আজকে ও নেই আমাদের মধ্যে, আনফর্চুনেট ফর আস, কিন্তু ও নিশ্চয়ই এই কথাটা নিজের হায়ার আপদের বলেছিল যে আই এম ইনসিকিউরড। শি ওয়াজ ফোর্সড টু লিভ টু বি ইন দ্যাট রুম। তো এগুলো কিছু সেফগার্ড করা হচ্ছে, কি হবে আমি জানি না। বাট অল লেডি ডক্টরস অ্যান্ড অল মেল ডক্টরস, এখানে লেডি বা মানে মেল ডক্টর এরকম আলাদা কিছু নয়, বিকজ ক্রুয়েলটি অ্যান্ড ভায়োলেন্স অ্যান্ড ভিকটিম এটার কোনো জেন্ডার নেই। একদম মানে একটা সময় ছিল যে সত্যি যে
ডক্টরের কোনো জেন্ডার হয় না, ঠিক কথা, কিন্তু আই ডোন্ট বিলিভ ইট। আই ডোন্ট থিঙ্ক যে এনিবডি ইন দিস আর্থ উইল বিলিভ ইট এনি ফার্দার। আমার ওয়ার্ক প্লেস, যেখানে আমি সব থেকে বেশি সিকিউর থাকি, আমি সব থেকে বেশি প্রাইড ফিল করি যে আই এম আ ডক্টর অফ দিস হসপিটাল। মানে জানেন তো, মানে এটা বলতে বলতে আমারই গুজ ফ্ল্যাশ হয়ে যাচ্ছে, বিকজ আমি আরজি করে যতদিন থাকতাম, আমরা সবসময়ই থাকতাম, আমাদের কোনো যে অনকল ডে বা এরকম ছিল না। আমার সেই সময় মনে হতো যে আমি রেসপন্সিবল এতগুলো পেশেন্টের জন্যে, আমাকে ঠিক থাকতে হবে। ঠিক আছে, দেখ লেঙ্গে, কুছ ভি হোগা, ভায়োলেন্স হতো, পেশেন্ট পার্টি একটু প্রবলেম করতো, কারণ ওরাও টেন্সড নিজের পেশেন্টকে আনার সময়। বাট আজকে একটাই কথা টু অল ডক্টরস, যে নিজেরটা দেখো, নিজের সিকিউরিটি দেখো। কবে কি রুল হবে, কবে কি হবে, আই ডোন্ট নো। মানে 15th অগস্টের পরে আমার আর কোনো ভরসা নেই। একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় যখন এই প্রসঙ্গগুলো বিভিন্ন জায়গায় উঠে আসছে, একটা বিষয় খুব বেশি যেটা শোনা যাচ্ছে আর কি, সেটা হচ্ছে যে ড্রাগ র্যাকেট অ্যান্ড সেক্স র্যাকেট। এবং শুধু আরজিকর বললে ভুল হবে, বিভিন্ন যেসব হাসপাতালগুলো, যেগুলো মেডিকেল কলেজগুলো রয়েছে, সেখানে এটা একটা অন্য জায়গা নিয়ে নিচ্ছে। এবং শুধু তাই নয়, এই দুটোর সঙ্গে আরেকটা র্যাকেট কাজ করছে, সেটা হচ্ছে যে যদি টাকা দেওয়া যায় তাহলে পাশ করা যায়, যদি না দেওয়া যায় তাহলে ফেল হয়ে যায়। দেখুন, 15 to 18 আমি আরজি করে ছিলাম। আই হ্যাড আ ভেরি গুড টাইম ওভার দেয়ার। আমার খুব ভালো দিন কেটেছে আরজি করে। আমি আরজি করের MBBS নয়, আই এম ফ্রম নীলরতন সরকার। কিন্তু ওখানের ইন্টার্নস, ওখানের হাউস স্টাফ, দে ওয়্যার সো লাভিং অ্যান্ড সো সাপোর্টিভ, যে আমার কোনো সময় ওখানে থাকাকালীন মনে হয়নি যে এখানে এরকম একটা জিনিস চলে। আমি জানি না, এইটা শোনার পরে আমার যারা কলিগ ছিল তাদের সাথেও আমার কথা হলো, তারা কিন্তু আমাকে যেটা জানালো যে এরকম কোনো কথা তারা শোনেনি। দে আর অল মেল ডক্টরস। সো আমি এটা নিয়ে মন্তব্য করতে পারবো না। আর মেবি বলা যায় যে আমরা না খুব ক্লিনভাবে ডাক্তারি পড়েছি বা করেছি। তো কিছু জিনিস কি জানেন তো, যে মানে আমার কাছে এই জিনিসটা আসবে না, কারণ আমি এরকম নয়। তো আমরা ওরকম ছিলাম না, বা আমরা এরকম ভাবতে পারিনি কোনো দিন। সো ক্যানট কমেন্ট অন দ্যাট। টাকা নিয়ে পাশ করানো যায় বা যায় না, এটা ভীষণভাবে পসিবল। আমার কাছে কোনো এভিডেন্স নেই, বাট ইট ইজ পসিবল। আমার এখানেই প্রশ্নটা, সেটা হচ্ছে যদি এটা পসিবল হয়ে থাকে, তাহলে সাধারণ মানুষ একদম, যারা শুধু জানে ডাক্তার, ডাক্তার মানে ভগবান, সে কিন্তু জানে না যে ডাক্তারের কাছে সে যাচ্ছে, সে আর্থিক বিনিময়ে তার জায়গাটাকে সিকিউর করেছে, সে কিন্তু জানে না। কিন্তু সে তার জীবনের সমস্ত কিছু, এমনকি তার জীবনটাকে দাও রাখছে সেই ডাক্তারের হাতে। এটা একটা খুব বড় সমস্যার জায়গা। একদম, এটা খুব বড় সমস্যার জায়গা। মানে আমরা নিজেরা ফেস করি। এখন সেটা এতটাই জটিল একখানা সমস্যা যে আমিও বোধহয়, আমি নিমিত্ত মাত্র মানুষ, আমি সেটা বলতে পারবো না। বাট রাইট নাও যেটাতে আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে, যে এই যে এমার্জেন্সি সিচুয়েশন, দিস ইজ অ্যান এমার্জেন্সি সিচুয়েশন। So how to deal with that? And I am extremely worried যে মানে আমাদের দুর্গাপুরে এখনো জানি না কি হবে, কিন্তু কলকাতায় it is burning. People are so scared, মানে doctors, nurses, any healthcare giver, they are so scared. তারা কি করে কাজ করবে আমি জানি না। তারা প্রচণ্ড মেন্টাল প্রেশারে রয়েছে। অ্যান্ড আমার মনে হয় যে মানে এটা আমার রিকোয়েস্ট টু মাননীয়া মমতা ব্যানার্জি,
যে প্লিজ কাম আউট উইথ সামথিং যেটা আমাদেরকে একটু রিলিফ দিতে পারে। না, আমি একদম কিন্তু ঘটনা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী তো তিনি তো শুধু মুখ্যমন্ত্রী নন, তিনি তো স্বাস্থ্যমন্ত্রীও। ইয়েস, আমি একটু আগে শুরুতে এই কথাটা বলছিলাম যে তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী হয়ে প্রোটেস্ট ডাক্তারদের কোনো রকম সুরক্ষা দিতে পারলেন না। তিনি স্বাস্থ্যমন্ত্রী হয়ে একটা মেয়েকে একটা পাশবিক অত্যাচারের ওপর দিয়ে শেষ হয়ে যেতে হলো। ইয়েস। তাহলে তার কাছে এই বিচারটা তার কাছে পৌঁছাবে কোথায়? কে করবে এর বিচার? I am dumbstruck, I don't know. এটা আমি সেলফ ডিফেন্সটাই বলবো, অ্যান্ড অফকোর্স উনিও নিশ্চয়ই চেষ্টা করছেন, বিকজ দিস ইজ অ্যান এমার্জেন্সি সিচুয়েশন। এইখানে দ্য গভর্নমেন্ট হ্যাভ টু কাম আপ উইথ সাম পজিটিভ নিউজ ফর আস, দে হ্যাভ টু। এটা এমার্জেন্সি, মানে এই সিচুয়েশন এর আগে কবে হয়েছে বলে আমার জানা নেই। ইন বেঙ্গল মানে জানেন তো, আমি অনেকটা সময় দিল্লিতে কাটিয়েছি। দিল্লিতে হিনাস ক্রাইম অন লেডি ডক্টরস হওয়া, ইট হ্যাপেন্স এভরিডে। মানে ওখানে মানে যেই জিনিসটা আমি একদম সবার আগে বলছিলাম, যে একটা লেডি ডক্টর যা স্ট্রাগল করে নিজের ডে টু ডে লাইফে, দ্যাট মেক্স দেম সুপার হিউম্যান। আমি দিল্লিতে এমন ঘটনার ব্যাপারে আপনাকে বলতে পারি যে মানে একজন লেডি ডক্টর, সে মানে গাইনোকোলজিস্ট, সে একটা মানে ডেলিভারি করেছেন, সেটাতে একটা মেয়ে বাচ্চা হয়েছে বলে তাকে অ্যাসল্ট করা হয়েছে, অ্যান্ড তারপরে উনি কিন্তু জাস্টিস পাননি। অন ডিউটি গাইনোকোলজিস্ট সিনিয়র পারসন, উনি কিন্তু জাস্টিস পাননি। এরকম অজস্র ঘটনা দিল্লিতে, ইউপি, উত্তরপ্রদেশ এইসব জায়গাতে চলতে থাকে। আমার না জানেন তো তখন ব্যাক অফ দ্য মাইন্ডে মানে আমি ভাবতাম যে না, বেঙ্গলে এতটা খারাপ কোনো দিন হবে না, বাট বেঙ্গল ছাপিয়ে গেল। মানে এটা বোধহয় আগে কোনো দিন কারোর সাথে হয়নি। সো আমি যেটা আপনাকে বলছি যে সিএম হ্যাজ টু কাম উইথ সামথিং, মানে সে সামথিংটা আমি জানি না। মানে উই আর অল ইন আ স্টেট অফ শক, উই ডোন্ট নো যে কি। বাট মানে জানেন তো, সেই মনে হয় না 5-6 বছর বৃষ্টি পড়েনি, এবার একটু বৃষ্টি পড়ুক, হাঁ করে সবাই তাকিয়ে আছে। সলিউশন এখানে আপাতত আমি জানি না, বিকজ সলিউশন দেওয়ার মতো জায়গাতে আমি নেই। যা হয়েছে অন দ্য ভিকটিম, যা হয়েছে অন সো মেনি ভিকটিমস অন 15th August মিডনাইট, তারপরে বলার কিছু নেই। এখানে আসতে হবে, এখানে ওনাকে স্টেপ নিতে হবে। উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি পুলিশ মন্ত্রী, ওই জন্য উনি নিতে পারবেন হয়তো, অ্যান্ড ওনাকে ছাড়া তো কেউ নিতে পারবে না। দেয়ার ইজ নো সেকেন্ড পারসন, সো মেবি। আমরা প্রত্যেক মুহূর্ত দেখছি, আপনাদের পেশায় থাকাকালীন বিভিন্ন সময় আপনি যে হ্যাকেলের কথা বলছেন রাজ্যের বাইরে, বাংলাতেও এখন এটা ন্যাচারাল একদম নর্মাল জিনিস হয়ে গেছে। বিভিন্ন জায়গায় কোনো অঘটন ঘটলেই ডাক্তার দায়ী হয়ে যাচ্ছে, এবং সেখানে ডাক্তারদের উপর একটা প্রেশার হয়, মারধর হয়, অনেক কিছু হচ্ছে। অথচ সেই জায়গায় দাঁড়িয়ে ডাক্তাররা নিজেদের সেফটির কথা কাকে বলবে? সেলফ ডিফেন্স। যখনই দেখছো, আমি যেটা করি, না সেলফ ডিফেন্স হলে তো ডাক্তারদিকে প্রথমে ডাক্তারি পড়ার আগে তাহলে প্রত্যেককে আগে সেলফ ডিফেন্সের জন্য কোথাও কোনো ক্যারেক্টার বা জুডো স্কুলে ভর্তি হতে হবে। এখন জলে পড়ে গেছি, কি করব? এখন তো কিছু করার নেই। আমি যেটা নিজে ঠিক করে রেখেছি, কারণ জানি না কবে আমার ওপর অ্যাসল্ট হবে, আমি যেটা ঠিক করে রেখেছি, আমি আমার ক্লিনিকে একগাদা সিসিটিভি লাগিয়ে রেখেছি, যে যদি পরে আমি কিছু প্রুফ করতে যাই তাহলে আমার সেটা এভিডেন্স থাকুক। আর মোস্ট ইম্পর্টেন্ট যে নিজে ভীষণ স্ট্রেট থাকা। তার মানে এবার থেকে আপনাদেরকে স্টেথোর বদলে ব্ল্যাক পেপার পাউডার ব্যাগে রাখতে হয়। মানে আমি তো এমন একটা পজিশনে আছি যে আমার অবধি আসতে গেলে অনেকগুলো কি বলবো ব্যারিকেড পার করতে হবে। আমার কথা বাদ দিন, ওভারঅল মানে ব্ল্যাক পেপার রাখতে হবে। মানে নিজের ডিফেন্স, আমি বারবার বলছি সেলফ ডিফেন্স, এটার মধ্যে কিন্তু অনেক কিছু আসে। সেলফ ডিফেন্স এবার যে যেমন বুঝে নাও,
বিকজ ওগুলো অন এয়ার বলা সম্ভব নয়। একদম 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 তো একদম সেলফ ডিফেন্স করতে হবে, অ্যান্ড তার সাথে ভীষণ স্ট্রেট হতে হবে, ভীষণ মানে লিগালি কারেক্ট কাজ করতে হবে। মানে এই জিনিসটা আমি আপনাকে একটুখানি বলে দিই, একদম, বিকজ একদম। দ্যাট ইজ ফর দ্য জুনিয়র ডক্টরস, দ্য আপকামিং ডক্টরস, যে আমরা অনেক সময় ডাক্তারবাবু এইটা হয়েছে, আমি অমুক দিন আপনি ডেকেছিলেন আসতে পারিনি, এবার দেখছেন যে আপনার পেশেন্ট সে কমপ্লিকেটেড হয়ে আসলো, সো প্লিজ মেনশন অন দ্য সাইড যে এই পেশেন্টকে এই দিন ডাকা হয়েছিল সে আসেনি, মেনশন দিস পয়েন্টস। ইফ ইউ আর সিইং অ্যান মানে আইপিডি পেশেন্ট মানে ইনডোর পেশেন্ট, তাহলে তার কি কি বক্তব্য, আপনি তাকে এই ট্রিটমেন্ট মেনশন করলেন যে আপনার এই ট্রিটমেন্ট দরকার, সে করালো না, দেন হি অর শি ল্যান্ডেড আপ ইন আ এমার্জেন্সি সিচুয়েশন। আমার সাথে হয়েছে, হেলথ ওয়ার্ল্ডে হয়েছে, এখানে নাম করা লোক, ঠিক আছে, আমি বললাম যে আপনার এই সার্জারিটা দরকার, আপনি এটা করিয়ে নিন, আদারওয়াইজ ইউ উইল ল্যান্ড আপ ইন প্রবলেম। সে বলল যে ম্যাডাম, আমি একদম পরিষ্কার বলছি, ম্যাডাম আমার মেয়ের অমুকের বিয়ে, আমি বিয়ে অ্যাটেন্ড করে আসছি, করে আপনার কাছে করাচ্ছি। আমি তখন সেটাকে মেনশন করলাম যে পেশেন্ট এই কথা বলেছে। ঠিক তার পরের দিন হেভি ব্লিড, আমাকে এমার্জেন্সিতে ওটি করতে হয়েছিল। তার ছেলে এসে বলেছিল আপনি কাহা কিউ নেই। মানে আমি যদি এখানে মেনশন না করতাম যে সার্জারি অ্যাডভাইসড, পেশেন্ট রিফিউজড করে, আমি তখন পেশেন্টকে দিয়ে সই করিয়েছিলাম। যদি এই জিনিসটা না হতো, যদি হেলথ ওয়ার্ল্ডের সাপোর্ট না থাকতো, তাহলে তো আমার ঘাড়ে মার তো পড়তো। কারণ এই পেশেন্টের ক্ষেত্রে আমাকে তার নেজাল প্যাক, সে প্রফিউজলি ব্লিড করছিল, তাকে এমন প্যাক দিতে হয়, আমাদের একটা এমার্জেন্সিতে প্যাক, অ্যান্টিরিয়র প্যাক, পস্টিরিয়র প্যাক দিতে হয়। পস্টিরিয়র প্যাক দিতে গিয়ে পেশেন্টের ঘাড়ে উঠে আমাদেরকে প্যাক দিতে হয়, বিকজ ওটা আমাদের মুখের ভেতর দিয়ে গজ পিস দিয়ে নাকে পেছন দিক দিয়ে গুঁজতে হয়। ইটস ভেরি পেনফুল ফর দ্য পেশেন্ট, এমার্জেন্সিতে করতে হয়। এই পেশেন্টের ক্ষেত্রে আমাকে সেটা করতে হয়েছিল। ওকে, অ্যান্ড যখন সে ভালো হয়ে বাড়ি গেল, মানে সরি ওটি হয়ে গেল, আমি তার ছেলেকে বললাম যে তোমার বাবা এখন ঠিক আছে, তখন সে আমাকে বলল আপনি তো আগে করতে পারতেন। ওকে, সো আমি তখন ওকে একদম ফিরতি দিয়েছিলাম যে তুমি এমআরডি চেক করো, মানে যেটা আমাদের মেডিকেল রেকর্ড, যেটা ওর ফাইল। ওকে, তো বিং স্মার্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, বিকজ আমাদেরকে এখন এত গার্ডেড থাকতে হয় সব্যসাচীদা, মানে ইউ ক্যানট ইমাজিন। এবার বলবেন যে প্রফেশন চেঞ্জ করে নিন, সেটাও তো সম্ভব নয়। একদম একদম একদম। আচ্ছা, আমি আমি যেটা সেটা হচ্ছে যে আপনারা ডাক্তাররা ধর্মঘট ডাকছেন, আপনারা কেউ কোনো কাজ করছেন না, করবেন না, ঠিক করেছেন না, কোনো কাজ না, এমার্জেন্সি অন থাকবে, এমার্জেন্সি অন থাকবে, বাকি কোনো রকম কোনো পেশেন্ট আপনারা দেখবেন। এটা কি এটা দিয়ে কি বার্তা দিতে চাইছেন? বার্তা এটা দিতে চাইছি যে ইউ ডু থিংস ফর আস বিকজ উই নিড ইয়োর কেয়ার। উই আর দ্য কেয়ার গিভার, উই আর দ্য হেলথ কেয়ার প্রোভাইডার, উই আর দ্য spine of the society, and we are so much in danger. So what you are doing, এই যে আমি যেটা খুব সফটলি বললাম যে সিএম হ্যাভ টু ডু সামথিং, সেটা সিএম অবধি পৌঁছতে যাতে ভালো করে পৌঁছায়, তাই জন্য প্রোটেস্ট। বিকজ এখন তো মনে হচ্ছে যে সবাই মানে সব ইএনটি পেশেন্ট হয়ে গেছে, ডেফ। একদম একদম, এখন আপনার খুব বেশি প্রয়োজন আছে। একদম, তার কারণ হচ্ছে যে আপনার কাছে না পৌঁছানো পর্যন্ত সবার চোখ কান গলা একদম কারুরই কোনো কিছু ঠিক থাকবে না। কিন্তু আমি একদম শেষের দিকে আসছি আর কি, সেই জায়গায় দাঁড়িয়ে আমার এটা জানতে চাওয়া আর কি, একজন ডাক্তার তো আছে, ডাক্তারের কথা বলল, একজন মানুষ হিসাবে, একজন মহিলা হিসাবে আপনি এটাকে কিভাবে দেখছেন? আপনি তো এতক্ষণ ডাক্তারি ভাষায় আপনার মতন করে বলেন, আপনি ধরুন ডাক্তার নন, আপনি একজন সাধারণ মহিলা, আপনি এই ঘটনাটাকে আপনার চোখে কি মনে হচ্ছে? সব্যসাচীদা, আমি এখানে বলবো যে আমি একজন ডক্টর, আর আমি একজন এক্স আরজিকর। এইটার জন্যে আমি যা ভাবছি আমি সেখান থেকে বলবো। 9th অগস্টের ঘটনা 10th অগস্ট আমরা জানতে পারি
আমি তবের থেকে ঘুমোতে পারিনি, নট অনলি মি, অল মাই কলিগস, জুনিয়র্স হু আর লেডি ডক্টরস। তো আমাদের শকটা খুব বেশি লেগেছে, বিকজ উই নো যে পেলভিক বোন ভাঙা মানে কি করলে, কতটা ফোর্স দিলে পেলভিক বোন ভাঙে। 151 গ্রাম সিমেন স্যাম্পল ইন ভেজাইনা, এটার জন্য কতজন ওকে টর্চার করেছে, ইট ক্যান বি আপ টু 10 to 15। এবার বলুন, এটা শোনার পরে আমি ডাক্তার বলে বেশি ভালো জানি, কিন্তু এই কথাটা যখন আমি আমার মাকে বলছি, তার কি অবস্থা, যখন আমি আমার মেড সার্ভেন্টকে বলছি, বিকজ মেড সার্ভেন্ট এসে আমাকে জিজ্ঞেস করছে যে এটা কি হয়েছে, আমি বলছি এটা এই হয়েছে। সো উই আর ইন আ স্টেট অফ শক, অল অফ আস, হোল বেঙ্গল ইজ ইন আ স্টেট অফ শক। এটা এর আগে বেঙ্গলে হয়নি। কেউ আমাকে বলছিল যে যাদবপুরে সিমিলার সিচুয়েশন হয়েছে, না, সিমিলার সিচুয়েশন নয়। দ্য লেডি ওয়াজ গ্যাং রেপড ইন হার ওয়ার্ক প্লেস which was her home। মানে আমার বাড়িতে এসে কেউ আমার সাথে এই কাজ করছে, তো আমি কোথায় সেফ? আপনি বলছেন যে পুলিশ আমাদের কি বলবো, আমাদের ডিফেন্ড করে, কোন পুলিশ? এটা তো আমার বাড়িতে হয়েছে, এটা তো গভর্নমেন্ট হসপিটালে হয়েছে। তো আপনি উই আর অল ইন আ স্টেট অফ কনস্ট্যান্ট শক। এটা থেকে আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। শক শুধু আপনি নন, শক গোটা বাংলা, গোটা দেশ। এবং প্রথম কথা হচ্ছে যে বিষয়টা নিয়ে আমার সময় যেহেতু শেষ, সেহেতু একদম বেশি লম্বা করব না, কিন্তু যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে যে সুরক্ষা। যদি কোনো ডাক্তার তার নিজের, শুধু ডাক্তার বললে ভুল হবে, যে যেখানে কর্ম করছে, যারা যেখানে আছে, তারা যদি তার নিজের জায়গায় সুরক্ষা না পান, তারা যদি নিজের জায়গাটাই সুরক্ষিত না মনে করেন, তাহলে হবে কি করে? কে সুরক্ষা দেবে এদের? কিছু ভাবছেন কি আপনারা? কারণ ভাবতে হবে। আজ যদি না ভাবেন, এই যে দেখলেন 14 তারিখ রাস্তায় রাত্রেবেলায় মানুষজন, মেয়েরা সবাই মিলে রাস্তায় বেরিয়েছে, ছেলেরা রাস্তায় বেরিয়েছে। এবার শুধু রাত্রেবেলা নয়, এবার কিন্তু সারা দিন ভর সবাই রাস্তায় থাকবে এবং জাস্টিস চাইবে। সেই দিনটার অপেক্ষা না করে সঠিক জাস্টিসের ব্যবস্থা করুন। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করব। আবার দেখা হবে আগামীকাল। ততক্ষণের জন্য নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।